প্রিয় শিক্ষার্থী, তোমরা সব আশা করি ভালো আছো। আমি আজকে শুরু করব পদার্থবিদ্যার মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত রাশির পরিমাপ এবং মাপ কীভাবে করব সেই চ্যাপ্টারটা শুরু করব। তার আগে কয়েকটা কথা বলে নিই। তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করবে না, অর্থাৎ ভাববে যে কাল করে নেবো এই ক্লাসটা বা পরশু করে নেবো, তারা পিছিয়ে যাবে। তাদের দেখবে প্রত্যেকটাতেই একটা করে চ্যাপ্টার পিছিয়ে গেছে প্রত্যেক দিন। মাসের শেষে দেখবে যে অনেক একটা সিলেবাস বাকি থেকে যাচ্ছে তোমাদের পড়তে, এবং সেটা চাপ সৃষ্টি করে পড়ে। আর যে ছেলে একবার পিছিয়ে যাবে সে হচ্ছে কি পুরো 11টা পিছিয়ে যাবে, আর 11-এ সে পিছিয়ে থাকলে অটোমেটিক্যালি সে 12-এ পিছিয়ে যাবে। আর তাকে 12-এ উঠতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, তবে সে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তাই এখন থেকে যদি পরিশ্রম করো তাহলে কী হবে, তোমার সব জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারগুলো সব কি নিটে আছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আছে। আর ফিজিক্সকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফিজিক্স কম্পালসারি আছে। মেডিকেলের ক্ষেত্রে বায়োলজি থাকে, আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ম্যাথমেটিক্স থাকে। তো আশা করি তোমরা ভালোভাবে সব পড়বে। যেটুকু বুঝতে না পারবে আমরা আছি, সাহায্য করব। মিশনে থাকলে হয়তো রুমে রুমে টিচার পেতে, সেখানে জিজ্ঞাসা করে নিতে। এখানেও তোমরা অবশ্য হোয়াটসঅ্যাপ পাবে, জিজ্ঞাসা করে নেবে। তবে একটা কথা বলা, যে কেউ ফাঁকি মারবে না। যে ফাঁকি মারবে সে কিন্তু একদম পিছিয়ে যাবে। আর ক্লাস 10 আর 12, 11 এদের মধ্যে অনেক পার্থক্য আছে, সিলেবাসে অনেক পার্থক্য। 10-এর একটা গোটা বইটা হয়তো একটা চ্যাপ্টার সমান। দেখো তোমাদের ফার্স্ট টার্মে আছে কি আমি মেকানিক্সটা পড়াবো। মেকানিক্সের এটা 1 নম্বর চ্যাপ্টার আছে। 2 নম্বর আছে কি 1 ডাইমেনশনাল মোশন, অর্থাৎ একমাত্রিক গতি বা স্থিতিবিজ্ঞানও লেখা আছে। ভেক্টর, নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র, এবং ফ্রিকশন, ঘর্ষণ। এই 5টা চ্যাপ্টার আমার ফার্স্ট টার্মে আছে। ফার্স্ট টার্ম পরীক্ষা হবে 35 নম্বরের। তাদের মধ্যে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে করাবো ফার্স্ট টার্মের মধ্যেই সব কিছু। তোমরা হয়তো অনেকে পড়েছো কিছু কিছু, তবু আমি একদম জিরো থেকেই শুরু করছি। আজকে আমার চ্যাপ্টার হচ্ছে কি মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে প্রথমেই দেখে নেব ফিজিক্যাল কোয়ান্টিটি কী জিনিস। 1 নম্বর, বা ভৌত রাশি। দেখো, ভৌত রাশি বলতে কি রাশি অনেকই আছে, তার মধ্যে যে রাশিগুলোর আমরা পরিমাপ করতে পারবো সেগুলোকেই বলবো কি আমরা ভৌত রাশি। তাহলে কি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ই হলো কি আমার ভৌত রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক রাশি হচ্ছে কি আমার বিষয়। তাহলে পরিমাপ করতে পারবো সেরকম রাশি হতে হবে। যেমন কি হলো তারই আয়তন, দৈর্ঘ্য, ঠিক আছে, বেগ। তোমরা এগুলো পড়েছো যদিও 10-এ, আমি বেশি ডিপে যাবো না এগুলোর। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো আমি পরিমাপ করতে পারবো। একটা বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো। একটা ঘনকের আয়তন কত হয়, বাহু কিউ, একটা ঘনকের। একটা গোলকের ক্ষেত্রে কত হবে, 4/3 পাই আর কিউ। আমি পরিমাপ করতে পারছি এগুলো, তাই এগুলো কী হবে রাশি। কিন্তু গন্ধ, স্বাদ এগুলোকে আমি পরিমাপ করতে পারছি না, তাই এগুলোকে আমি ভৌত রাশি হিসাবে ধরবো না। এরপর যখনই এই কথাটা চলে আসছে যে পরিমাপযোগ্য, তার মানে আমাকে পরিমাপ করতে হবে। তো সেই পরিমাপের ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে, বা কীভাবে পরিমাপ করব সে ব্যাপার থেকে যায়। যেমন ধরে নাও এটা একটা আয়তঘনক,
এর আমি পরিমাপ করতে দিয়েছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সমগ্র তলের ক্ষেত্রফল, আর আয়তন। তোমাকে এই কটা জিনিস পরিমাপ করতে দিয়েছি, তিনটে জিনিস একই টাইপের। তুই পরিমাপ করলে কি মাপলে স্কেলে করে, তাহলে মাপবে কী করে? প্রথম কথা হচ্ছে যে তুমি যদি বলে দাও কোনো রকম, বলে কত 5, 3, 6, 50, 150, 600 এরকম একটা বলে দিলে, আমি এটা নিলাম কোনো এ না ধরেই, বা এবার ধরলে কথা হবে সেটা তুমি দেখবে হিসাব করে, আমি ধরে নিলাম, এগুলো ধরে নিলাম, কোনো হিসাব করে নিই। তাহলে এগুলো থেকে আমি বুঝতে পারবো কি যে কোনটা দৈর্ঘ্য আর কোনটা ক্ষেত্রফল, কোনটা আয়তন। আমাকে যদি এগুলো না বলে দিতাম তাহলে আমি এগুলো থেকে বুঝতে পারতাম দৈর্ঘ্য প্রস্থটা, দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য বলেছি না প্রস্থ বের করেছি, বা এটা আয়তন না ক্ষেত্রফল, কিছু বুঝতে পারছি না আমি। তাহলে পরিমাপ করতে গেলে কি জানতে হবে? এখানে আমি যদি একক দিয়ে দিই, সেন্টিমিটার দিয়ে দিই, এটাকেও যদি সেন্টিমিটার দিয়ে দিই, এটাকেও সেন্টিমিটার দিলাম, এটাকে সেমি স্কোয়ার দিয়ে দিই, এটা সেমি কিউ দিলে, তখন আমি বুঝে যাব কি এটা আয়তনের একক, অর্থাৎ এটা আয়তন, এটা কি ক্ষেত্রফল। তাহলে আমাকে কি লাগবে? একটা একক লাগবে পরিমাপ করতে গেলে, ঠিক আছে। তারপর আবার দেখো যে দৈর্ঘ্যটা, আমি এটাকে বলছি 5 সেন্টিমিটার, কি হিসাবে? তার মানে কি এটার 5 ভাগের 1 ভাগ, এটা কি এই 5 ভাগের 1 ভাগ কত হচ্ছে? এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটা আমাকে 1 সেন্টিমিটার বলে দিলে তবে আমি এটা বলতে পারবো কি 5 সেন্টিমিটার। তাহলে তার আমার একটা ক্ষুদ্রতম এককের মান জানতে হবে, আমি এর সাথে তুলনা করি, বলছি এটা 5। ধরে নাও কোনো একটা আমি আননোন রাশি বলে দিলাম, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে কত 5 ডেল, এটা নতুন একটা ইউনিট, ধরুন 5 ডেল, ডেলটা আমি তৈরি করলাম ইউনিটটা। তো এটা যদি বলি 5 ডেল, তাহলে আমাকে যদি বলা হয় যে 3 ডেল অঙ্কন করো তো, তাহলে কীভাবে অঙ্কন করব? আগে আমাকে দেখতে হবে ক্ষুদ্রতম ঘরের মান কত। তাহলে এটা কি এটা ক্ষুদ্রতম ঘরের মান 1, 2, 3, 4, 5, তার মধ্যে বদলে এটা 3 ডেল। তাহলে আগে আমাকে একটি ক্ষুদ্রতম এককের মান জানতে হবে, তারপর সাথে তুলনা করে আমি বলতে পারবো কোনটা 5, কোনটা 6, কোনটা 5 সেমি কিউ, কোনটা 6 সেমি কিউ, ঠিক আছে। সেই জিনিসটা কী বলবো আমরা, যে একটা একক দরকার এবং একটা ইউনিট দরকার, অর্থাৎ একক অর্থাৎ ইউনিট। তাহলে ভৌত রাশির পরিমাপ কী জিনিস? ভৌত রাশির পরিমাপ। তাহলে পরিমাপ করলে কি লিখবো আমি? সঠিক সংখ্যা লিখতে হবে একটা। এক নম্বর কী হতে হবে? যেমন বললাম কি 5 কেজি চাল, তোমাকে চাল কিনতে দিয়েছি, তুমি বললাম 500, শুধু 500 বলে দিলাম, তোমাকে টাকা দিলাম 10,000 টাকা। তো তুমি বুঝবে কী করে আমি 500 বলেছি না 500 গ্রাম বলেছি না 500 কেজি বলেছি? তাহলে আমাকে কী হতে হবে? একটা ইউনিট দিতে হবে, বা তাহলে কী হলো একটা সঠিক সংখ্যা দিতে হবে, আমি কি পরিমাণ নেব এবং কত দিতে হবে তার একটা ইউনিট দিতে হবে। তাহলে কী হলো একটা সঠিক সংখ্যা এবং ইউনিট দ্বারা ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাপ করা হয়। সঠিক সংখ্যা, সঠিক সংখ্যা এবং এককের সাহায্যে ভৌত রাশিকে প্রকাশ করা হয়।
সঠিক সংখ্যা এবং ভৌত রাশি, যেমন কি 5 কেজি চাল। তাহলে বুঝে গেলাম কি পরিমাপ কত 5, ইউনিট কত কেজি। তাহলে কি হলো এটা, সংখ্যা পরিমাপ সমান কত হলো, সংখ্যা প্লাস একক, দুটোই দরকার, না হলে আমার অসুবিধা হবে। সংখ্যা প্লাস একক দুটোই দরকার। সংখ্যা বলতে সংখ্যা মান, সংখ্যা মান, সংখ্যা মান কত নেব। এরপর দেখো বলেছিলাম যেটা 5 কেজি চাল, এই কেজিটা কি হচ্ছে ইউনিট একক। তাহলে এটা কি হলো 5 গণিত 1 কেজি, তাহলে 1 কেজির 5 গুণ এটা। তাহলে কী বলছে, এককে বলছে কোনো ভৌত রাশি পরিমাপ বোঝাতে তার একটা সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরতে হবে। তাহলে একটা সুবিধাজনক মাপটাকে প্রমাণ ধরবো, ধরে বা ওই রাশি সমজাতীয় রাশির মাপ তাহলে প্রমাণ ধরে নিলাম। যেমন কি ধরলাম, আগে উদাহরণটা দেখালাম যে এটা 5 ডেল, তাহলে কত ধরলাম, এত ধরলাম কত 1 ডেল। তাহলে আমি এটা ধরলাম কি 1 ডেল ধরলাম, তাহলে এটাকে আমি সুবিধাজনক মাপ ধরলাম যে 1 ডেল। তাহলে এই জাতীয় যত রাশি থাকবে আমি এর সাথে তুলনা করব। এটা যদি এর 5 গুণ হয় তাহলে 5 ডেল হবে, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ হচ্ছে, তাহলে এটা কত হবে 4 ডেল হলো। এটা কত ডেল হবে, তো 1 2 3 3 ডেল। তাহলে আমি যে কোনো রাশি যখন ইউনিট নেব তখন এটা কি একটা মাপকে আমি সুবিধাজনক ধরে নেব। যেমন আমি ধরেছি সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটারকে, মিলিমিটার স্কেলে 1 মিলিমিটারকে ধরা যায়, সে 1 মিলিমিটারটা কি স্ট্যান্ডার্ড মান, তো ওর সাথে যত গুণ হবে তত মিলিমিটার। তাহলে কি হলো, যে কোনো রাশি কী হবে একটা মাপকে স্ট্যান্ডার্ড নেব এবং তার সাথে তুলনা করব, সেটা কি বলবো না, একক। এবং এককটা অবশ্যই হতে হবে কি সর্বজন গ্রাহিত এবং সহজে তো তৈরি করা যায়। আমি ধরে নিলাম যে এটা 1 কিলো 1 কেজি এর মাপটা, তাহলে এই মাপটাকে আমার যেন সহজে তৈরি করা যেতে পারে বা পুনরুদ্ধার করা যেতে পারে। যদি না হয় তাহলে অসুবিধা হবে পরবর্তীকালে। আমি একবার নিলাম পরিবর্তন হয়ে গেলে মুশকিল আছে, আর দ্বিতীয়বার ওটা কম্পেয়ার করতে পারবো না। তাহলে 1 নাম্বার কী হতে হবে, সহজে তৈরি করা যেতে হবে। রিপ্রডিউসেবল হতে হবে। রিপ্রডিউসেবল হতে হবে সহজেই। আর 2 নম্বর কী হতে হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। এটা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত হতে হবে। যে আমি একটু আগে ধরেছিলাম 5 ডেল, যে ডেল ইউনিট ধরেছিলাম ডেল, এটা আমার কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, এটাকে আমি ধরে নিলেই হবে না। এটা আমাকে, এটা আমার দেশকে জানতে হবে এবং বাইরের দেশে সবাইকে জানতে হবে যে এটা একটা ইউনিট আছে। না আমি পাঠালাম 50 কিলো বাইরের দেশে মাল, সেটা তারা কী করে বুঝবে এটা কত ওয়েট। তাদের যদি বলি 50 কিলো, তারা মাপবে কী হবে, তাহলে সেই কিলোটা কার ইউনিট সেটাও জানতে হবে তাদেরকে। তাহলে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে এবং সেটা সহজেই রিপ্রডিউসেবল হবে। রিপ্রডিউসেবল মানে পুনরায় তৈরি করা যেতে পারে, সেরকম তবেই সেরকম ধরবো কি একক ধরা হবে, স্ট্যান্ডার্ড একক। এবার দেখো এককগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক, এবং 2 নম্বর হচ্ছে কি
লব্ধ একক বা ড্রাইভড ইউনিট। ইউনিট কয় প্রকার? এটা হচ্ছে ফান্ডামেন্টাল, ইউনিট, আর কি ড্রাইভড ইউনিট। প্রাথমিক একক বা মৌলিক একক, লব্ধ একক। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলোকে ধরবো? যে ইউনিটগুলো হচ্ছে কার উপর নির্ভরশীল নয় সেগুলো ধরবো কি আমরা মৌলিক একক বা ফান্ডামেন্টাল বা মৌলিক বলতে পারি। তাহলে কি এগুলো কার উপরে নির্ভরশীল নয়, যেমন কি দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে এটা কি পরস্পরের উপর নির্ভরশীল নয়। যেমন কি দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, টাইম, সময় ইত্যাদি। আর এগুলো কি? যেগুলো এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠন করা হয়, মানে এদের সাহায্য নিয়ে গঠন করা হয়। তাহলে কি এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠিত। এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠিত। যেমন কি বেগ ধরে নাও, বেগ একক কি? দেখো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। দেখো একটা মিটার হচ্ছে কি দৈর্ঘ্যের একক, সেকেন্ড হচ্ছে কি সময়ের একক, মিটার পার সেকেন্ড। ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো সব হচ্ছে কি লব্ধ একক। এবার দেখো ডিফারেন্ট সিস্টেম অফ ফান্ডামেন্টাল ইউনিট, কোন কোন পদ্ধতিতে এককগুলোকে পরিমাপ করা হবে। তার মধ্যে একটা আছে কি সিজিএস পদ্ধতি। ডিফারেন্ট সিস্টেম অফ ফান্ডামেন্টাল ইউনিটসগুলো পরিমাপের পদ্ধতি আছে, যেমন হচ্ছে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকিএস। এটা এমকেএসটা আগে ছিল, এখন আধুনিকভাবে সেটাকে ধরা হয় কি এসআই ধরা হয়। আমি দুটোকে একই জায়গায় লিখে দিয়েছি, যদি দুটো এক নয় অনেক সময়। তাহলে এমকেএসটা হচ্ছে কি আগেকার, আর এটা হচ্ছে কি সিজিএসটা এখন বর্তমানে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এসআইটা। আর এফপিএস হচ্ছে কি ফুট পাউন্ড সেকেন্ড, তো এদের মধ্যে রিলেশন। তাহলে এক নাম্বারটা দেখি কি কার রিলেশন? লেন্থ বা দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি বলেছিলাম কি ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে পরিমাপ করা যাবে। এর সিজিএসে কি হবে? সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা হয়, সেন্টিমিটার। এ কি দেখা হয়? সিএম বা সেন্টিমিটার। সেটাকে এমকেএস বা এসআই কত বলবো? মিটার। স্মল এন দিয়ে প্রকাশ করবো। এফপিএসে কি করবো? ফুট। এফটি, তাহলে এফপিএসে ফুট, এটা মিটার আর এটা সেন্টিমিটার। 1 ফুট সমান কত হবে? 1 এফটি সমান হচ্ছে 30.48 সেন্টিমিটার বা 0.3048 মিটার। তারপর কি মাস, ভর। সিজিএসে কি লিখবো? গ্রাম বা জি দিয়ে প্রকাশ করা হয়।
MKSI বা SI কি লিখবো সেটাকে কেজি বা কিলোগ্রাম। আর FPSA বলবো এটাকে পাউন্ড। FPSA বলবো এটাকে পাউন্ড। LB তাহলে FPSA হলো পাউন্ড, MKS বা SI হচ্ছে কিলোগ্রাম, আর CGS হচ্ছে গ্রাম। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে? 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম, 1 LB সমান 453.6 গ্রাম, বা 0.4536 কেজি। আর 4 নম্বরটা কি আছে? টাইম বা সময়। একে যে পদ্ধতি নাম কেন সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ফুট পাউন্ডার সেকেন্ড। সেকেন্ডটা কি সব পদ্ধতিতেই একই। তো এখন আমাদের ম্যাক্সিমাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবাই কী করা হয়, ম্যাক্সিমামটাই SI ইউজ করা হয়। FPSA আমাদের ফিল্ডে অত ব্যবহার নেই, মানে আমাদের এইসব 11-12 ফিজিক্সে অত ব্যবহার নেই, ইঞ্জিনিয়ারিং লাইনে অত আছে। তো আমরা বেশিরভাগ এই দুটোকে নিয়ে কাজ করব। এবার দেখো মৌলিক এককগুলো আমি এখানে 3টে লিখলাম, কিন্তু ফান্ডামেন্টাল এই 3টেকে ছাড়া দেখো ওখানে গেছিলাম ইত্যাদি, অর্থাৎ আরও আছে এই ফান্ডামেন্টাল ছাড়া 7টা, মানে মোট 7টা আছে কি ফান্ডামেন্টাল ইউনিট, আর দুটোকে ধরা হয় সম্পূরক ইউনিট। তাহলে 3টে ছাড়াও আরও 4টা আছে, সেগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট। তো সেগুলো দেখে নাও কি, ওটা আমি লিস্ট লিখে দিচ্ছি। দেখো এগুলো হচ্ছে কি SI পদ্ধতিতে মৌলিক ফান্ডামেন্টাল ইউনিট আছে কটা? 7টা। CGS-এ 3টে, SI-এ 7টা আছে। কেমন? লেন্থের তো জানো তোমরা মিটার, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করেছো। মাস বলতে ভর, ভরের কিলোগ্রাম SI পদ্ধতিতে, সবগুলো SI পদ্ধতি। এবং টাইম সেটা হচ্ছে সেকেন্ড, সেটা সবারই ক্ষেত্রে সমান। এরপরে কোনগুলো আছে? টেম্পারেচার বা তাপমাত্রা। কী আছে? তাপগতিবিদ্যা ব্যবহার করা হয়, সেখানে কেলভিন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বড় হাতের কে, ক্যাপিটাল কে লেখা হয়, ক্যাপিটাল কে মনে রাখবে, এটা স্মল কে নয় কিন্তু। ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহী তড়িৎ, অ্যাম্পিয়ার, এর একক কী হচ্ছে? অ্যাম্পিয়ার। কারেন্টের যে প্রবাহটা আসে তোমাদের বাড়িতে তার একক কথা হলো অ্যাম্পিয়ার হিসেবে হয়। 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, তাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে লেখা হয়। তার একক লেখা হয়, সিম্বল হচ্ছে কত? এ। তাকে SI পদ্ধতিতে যখন লিখবো সিম্বল হচ্ছে এ, যেমন মিটার লিখেছি, কেজি লিখেছি, সেকেন্ড, কেলভিন হচ্ছে এ। এ বলতে অ্যাম্পিয়ার। অনেক সময় আই ইউজ করে দেওয়া হয়, বা এটাকে ম্যাক্সিমাম ইউজ করা হয়, সরি তোমার ওটাকে এটাই ইউজ করা হয় সবসময়। তো লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য, আলোক বিজ্ঞান ব্যবহার করা হয় কোনো একটা লাইটের লুমিনোসিটি মাপার জন্য, সেক্ষেত্রে ইউজ করা হয়, মানে কতটা জোরালো। তার ইউনিট হচ্ছে কি? ক্যান্ডেলা, এবং সিডি বলা হয়, সিডি দিয়ে হয় ক্যান্ডেলাকে প্রকাশ করা হয়। মানে যেমন মিটার লিখছি সেরকম সিডি লিখবো ওখানে। আর এটা হচ্ছে কি পদার্থের পরিমাপ, পদার্থের ধর্মের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে কি মোল। তাহলে এই 7টা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট। কোন পদ্ধতিতে? SI পদ্ধতি। খেয়াল রাখবে, এটা হচ্ছে SI পদ্ধতিতে 7টা ফান্ডামেন্টাল ইউনিটস আছে, আর দুটো আছে সম্পূরক ইউনিট, আর দুটো আছে সম্পূরক। এটা নোট করে নেবে বা বইয়ে পেয়ে যাবে, আমি নোটটা দিয়ে দেবো এখানে। আর দুটো কি বললাম? সাপ্লিমেন্টারি ইউনিট বা সম্পূরক। দুটো কথা কি? সাপ্লিমেন্টারি বা সম্পূরক ইউনিট।
এক নাম্বার কি বলা হয়, ঘনকোণ আছে একটা, আর এটা কি আছে, কোণ। তাহলে এটা কি কোণ বা অ্যাঙ্গেল। এটা কি আছে সাপ্লিমেন্টারি ইউনিট কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। কোথায় ইউজ করা হয়, জ্যামিতিতে। এর পরিমাপ করা হয় কি, তাহলে জ্যামিতিতে ব্যবহার করা হয়। একক কি আছে, ইউনিট কি, রেডিয়ান। কি দিয়ে প্রকাশ করা হয়, সিম্বল র্যাড, আর এটি র্যাড দিয়ে প্রকাশ করা হয়। আর 2 নাম্বার হচ্ছে কি ঘনকোণ। ঘনকোণ বলতে কি, একটা ঘনকের কেন্দ্রে একটা গোলক বা কোনো ক্ষেত্রফল ঘনকের কেন্দ্রে যে কোণ করে সেটা, যেমন শঙ্কুর মতো দেখতে। দেখাচ্ছি, এটা তো জ্যামিতিতেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে স্টেরেডিয়ান। কি হয়, এস আর দিয়ে প্রকাশ করা হয়। স্টেরেডিয়ানকে এস আর দিয়ে প্রকাশ করা হয়। একটা চোঙ আছে, তাহলে এটা যে কোণ উৎপন্ন করেছে, এটা একটা ক্ষেত্রফল ছিল, এর একটা ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফলটা এটা কি এবং হতে পারে, একটা গোলক হতে পারে। এই গোলকের কি একটা ক্ষেত্রফল কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, ঠিক এরকম। তাহলে এই কোণটাকে কি বলা, আমরা স্টেরেডিয়ান কোণ বা ঘনকোণ। একে অনেক চিহ্ন হিসাবে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা কি আছে আমার ঘনকোণ। তাহলে কি বললাম, এসআই পদ্ধতিতে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে 7টা এবং 2টো সাপ্লিমেন্টারি বা সম্পূরক ইউনিট 2টো। একটা হচ্ছে কি কো অ্যাঙ্গেল আর একটা ঘনকোণ বা স্টেরেডিয়ান, বা এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এটা তোমরা মুখস্থ রাখবে, মাঝে মাঝে হয়তো তোমাদের কোনো সময় কোনো ইন্টারভিউ দিলে সেটা জিজ্ঞাসা করে, সাধারণত দেয় না এটা পরীক্ষাতে। দেখো হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এটা হচ্ছে আমাদের এখন এতক্ষণ পর্যন্ত হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তোমাদের প্রথম লাস্টের দিকে আছে একটুকু, আমি একটা অন্য সিকোয়েন্সে পড়াচ্ছি। কেমন, তাহলে ধরো না কোনো একটা দৈর্ঘ্য মাপছি, কেমন এটা, দৈর্ঘ্য কত হবে, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপছি, এটা দৈর্ঘ্য বস্তু রাখা আছে, আমি স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপছি। তাহলে আমি একটা নিশ্চিত হলাম কি যে এর দৈর্ঘ্যটা কত হবে, 5 সেন্টিমিটার কনফার্ম হবে। এটা সেন্টিমিটার স্কেল ধরে নাও। তাহলে এটা অল্প বাড়তে আছে একটুকু, তাহলে এই মানটা কত হতে পারে, আমার স্কেলে দাগ কাটা নাই, তাহলে আমি বলতে পারছি না কত। 5.1 হতে পারে, এটা 5.2 হতে পারে, 5.3 হতে পারে। তার মানে কি, আমি তখন লিখবো কি হবে, আমি যদি লিখি 5.0, তার মানে কি হলো, বা 5.1, তাহলে 5টা হচ্ছে কি কনফার্ম, মানে 5টা দেখো হবেই। এর পরের মানটা কি, এটা কি 1 2 3 অনিশ্চিত মানে মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 1.5 হতে পারে। তাহলে 1টা হচ্ছে অনিশ্চিত এবং 5টা হচ্ছে নিশ্চিত। আমি কনফার্ম এটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তী অংশের কথা হবে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এটা হচ্ছে কি, কিছু হচ্ছে কি নিশ্চিত সংখ্যা, আর এটা হচ্ছে কি অনিশ্চিত। এটা হচ্ছে নিশ্চিত আর হচ্ছে অনিশ্চিত। তাৎপর্যপূর্ণ সংখ্যা কি, কোনো কিছু পরিমাপ করতে গেলে কিছু সংখ্যা থাকে নিশ্চিত সংখ্যা এবং কিছু থাকে কি অনিশ্চিত সংখ্যা। এই দুটো সংখ্যাকে কি বলা হয়, তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে ভৌত রাশির পরিমাপ কেমন হয়,
ভৌত রাশির পরিমাপ সমান কি করা হয়, দেখা হয় কিভাবে, নিশ্চিত সংখ্যা প্লাস নিশ্চিত সংখ্যা, সেটা হচ্ছে কি ভৌত রাশির পরিমাপ। তা বলা হয় কি রিলায়েবল ডিজিট প্লাস আনসার্টেন বা অনিশ্চিত সংখ্যা, এটা লিখব ফার্স্ট আনসার্টেন, প্রথম অনিশ্চিত সংখ্যা। যেটা লিখতাম 5.15, তখন লিখতে হতাম যখন আমি কি জানতাম 5.1টা কনফার্ম। এবার এটা কত হতে পারে, 5.16 হতে পারে, 5.17 হতে পারে। তখন এটা কি 5.1, এটা হচ্ছে কি নিশ্চিত বা রিলায়েবল ভরসাযোগ্য, আর এইটা হচ্ছে কি অনিশ্চিত সংখ্যা। দুটো মিলে হচ্ছে কি আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা। এখানে মোট কত হবে, মোট সংখ্যাটা হচ্ছে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে। এরপর এতে আমার কোনো সন্দেহ নাই, তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনগুলোকে ধরবো তার কিছু রুলস আছে। যেমন 1 নম্বর রুলস হচ্ছে কি, সমস্ত অশূন্য সংখ্যা তাৎপর্যপূর্ণ। এক্সাম্পল কেমন, আর নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। এক্সাম্পল কেমন, যেমন লেখা আছে 1235, কটা, এর সবগুলো অশূন্য সংখ্যা, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে, মোট 4টা আছে। 5, 8, 7, 9, 2 কটা আছে, 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে সমস্ত অশূন্য সংখ্যায় হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমার অশূন্য সংখ্যা নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা শুধু শূন্যকে নিয়ে। 2 নম্বর রুল কি, দশমিকের ডান দিকে সমস্ত শূন্য কি হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য হবে। দশমিকের ডান দিকে সমস্ত শূন্য তাৎপর্যপূর্ণ। কেমন, 5.0, এর অর্থ কি, যে 5টা হচ্ছে কনফার্ম, আর 0 জায়গায় কত হতে পারে, 0টা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আমি আগে যে মানটা দেখালাম সেখানে দেখালাম কি 0 মানটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এই স্কেল অনুযায়ী যদি 5 ঘর থাকতো, এই মানটা কি 5টা কনফার্ম, তাহলে কত 5.1 হতে পারে, 5.2 হতে পারে। তাহলে আমি লিখব কি 5.0, মানে 5টা হচ্ছে কি কনফার্ম, এটা হচ্ছে কি কনফার্ম নয়, মানে এটা কি এই মানটা পরিবর্তন হতে পারে। তখন এই শূন্যটা কি তাৎপর্য আছে, কারণ এই শূন্যটা মানটা 1, 2, 3, 4, 5 হতে পারে, তাই শূন্যটা তখন কী হবে, কাউন্ট হবে। মানে এখানে কটা হয়ে যাবে, 2টো। যদি এরকমও থাকতো 5.00, তাহলে এখানে কত হতো, 3টে। কারণ তখন কি, কারণ এই 5 আর 0 এটা হচ্ছে কি রিলায়েবল বলতে ফিক্সড কনফার্ম, এবং এটা হচ্ছে কি আনসার্টেন।
এটা আনসার্টেন হয়ে যেত। তো এখানে যটাই শূন্য থাক না কেন সবসময় কত হবে, এটা সেই ডান দিকে শূন্যগুলো সব গণ্য করব দশমিকের পরে, সেগুলো হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা। এটা বললাম কত, এই মাপটা হতে পারত 5.05 হতে পারত, 5.07 হতে পারত, 5.08 হতে পারত। তাহলে জিরোটা কি ফিক্সড, খালি এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, তাই দশমিকের পরে শূন্যগুলোকে নেওয়া হয়। তোমরা এই রুলের থেকে বেশিরভাগ এই উদাহরণগুলোকে খেয়াল রাখবে যে কোন শূন্যগুলোকে ধরছি কোনগুলো ধরছি না। 3 নাম্বার, দুটি অশূন্য সংখ্যার মাঝে যদি শূন্য থাকে। 3 নাম্বার কি, দুটি অশূন্য সংখ্যার মাঝের শূন্য তাৎপর্যপূর্ণ। কেমন, যেমন ধরো 5.03 বা 207307, বা 5.306। এই জিরোগুলো কি আছে দেখো, দুটো অশূন্য সংখ্যা মাঝে আছে, তার মানে কি এটা নিশ্চিত, এটা নিশ্চিত, 3টা অনিশ্চিত, এখানে 7টা অনিশ্চিত, এখানে 6টা অনিশ্চিত, এই শূন্যটা নিশ্চিত। তাহলে এখানে কত হবে, এর ক্ষেত্রে কটা 3টে, 1 2 3 জিরো কাউন্ট হবে। এখানে 1 2 3 3 3 6, এখানে কটা 4টে। তাহলে দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি শূন্য থাকে সেটাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে ধরবো। 502, এটা কত হবে 3টে। ধরো 5 3 এরকম থাকলে এখানে কত হতো, এই জিরোগুলো কাউন্ট হতো 1 2 3 4 5 5। তাহলে 1 নম্বর কি বললাম, যে শূন্য যে দশমিকের ডান দিকে শূন্যগুলো কাউন্ট হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে। 2 নম্বর কোনটা বললাম, যে দুটি সংখ্যার মাঝে যদি শূন্য থাকে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য হবে। 3 নম্বর এক্সাম্পল দেখো, নোট করে নেবে এগুলো। সরি 4 নাম্বার, যদি 1-এর থেকে ছোট সংখ্যা, কেমন 0.03 0.05, তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা শুরুতে কি হয় শূন্য থাকে, সেই শূন্যগুলো কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয় না। যেমন কি, তাহলে কি, যে কোনো সংখ্যার শুরুতে শুরুর শূন্য তাৎপর্যপূর্ণ নয়। কেমন, তাহলে কি 1-এর থেকে সংখ্যার ক্ষেত্রে, যেমন লিখলাম, কেমন এক্সাম্পল, 0.543 0.0023
তাহলে এই শূন্যগুলো কি কাউন্ট হবে না। এই যে 0 0 2 0 দেখছো, এখানে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, এই শূন্যগুলো কাউন্ট হবে না। এই শূন্যগুলো কেন হয়েছে? শুধুমাত্র দশমিকের অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাই ওই শূন্যগুলো কি কাউন্ট হবে না। এটার ক্ষেত্রে কত হবে? সিগনিফিকেন্ট ডিজিট 1 2 3 তিনটে, আর এখানে এখানে কত হবে? শুধু 1 2, এইটা আর এটা 2, এই শূন্যগুলো কাউন্ট হবে না। কারণ দেখো আমি 0.020023 এটাকে আমি লিখতে পারি 23 গণিত 10⁻⁻⁴, বা এটা লিখতে পারি 2.3 × 10⁻⁻3। তাহলে এই শূন্যগুলো তখন থাকছে না। তাহলে শূন্যগুলো কি শুধুমাত্র দশমিকটাকে অবস্থানটা বোঝানোর জন্য শূন্যগুলোকে ইউজ করা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা নয় বা ধরবো না। পাঁচ নাম্বার দেখো, যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা শেষে যদি পূর্ণ সংখ্যার শেষে 10⁻n গুণ থাকে, শেষে যদি 10⁻n গুণ থাকে, গুণ থাকলে 10⁻n কে তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরা হয় না। কেন ধরা হয় না? একই কারণ, কারণ এটাও কি করে দশমিকের অবস্থানকে বোঝাতে ব্যবহার করা হয়। দশমিকের অবস্থানকে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আছে কেমন 3585 × 10⁴, বা 2.30 × 10⁻⁸, বা 4.02 × 10⁻⁻3। তাহলে এখানে কি 10⁴ গুলো কি, এগুলো শুধু দশমিকের অবস্থানটা কোথায় হবে সেটা নির্দেশ করে। আমরা এটা বিভিন্নভাবে লিখতে পারি, এই সংখ্যাটা পাল্টে যাবে। তাহলে এগুলো কি তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরবো না। তাহলে এখানে কটা আছে? শুধু 3 5 আর 8 5। তাহলে 1টা 2টো 3টে 4টা, এখানে হচ্ছে 4টে। এখানে দেখো দশমিকের পর শূন্য, এটা কি তাৎপর্যপূর্ণ সংখ্যা? তাহলে 1 2 3, এখানে 3টে, এখানে কত? 1 2 3, দুটি অশূন্য সংখ্যার মাঝে শূন্য, সেটা হচ্ছে কি আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এটা হলো 3টে। তাহলে কি বললাম? এই পাওয়ারগুলো বা এই শূন্যগুলো কি করে? শুধুমাত্র দশমিকের অবস্থানটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্যে এই শূন্যগুলোকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরা হয় না। ছয় নম্বর রুল দেখো, যদি কোনো পূর্ণ সংখ্যার শেষে শূন্য থাকে, যদি পূর্ণ সংখ্যার শেষে শূন্য থাকে, তাহলে সেগুলি
পূর্ণ নয়। যদি পূর্ণ সংখ্যা শেষে থাকে তাহলে সেটা কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসাবে ধরব না। কেমন এক্সাম্পল? 4800 একটা সংখ্যা দিয়েছে, এটা কত হবে? শুধুমাত্র দুটো হবে। এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। কেন হবে না? দেখো, আমি 4.8 × 10⁻³ লিখতে পারি তো, তাহলে কটা হচ্ছে? শুধুমাত্র দুটো হচ্ছে। এটা কি এটা হবে না? যদি 1 এটা থাকে কটা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা? সেক্ষেত্রে শুধুমাত্র 1। তাহলে লিখতে পারি কি 1 × 10⁻⁴ 1 2 3 4 5, তাহলে শুধুমাত্র 1। কিন্তু যদি কোনো একটা পরিমাপকে বোঝায়, কেমন? তোমরা নিশ্চয় ওজনদারি দেখেছো, এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমি এদিকে চাপিয়েছি 56 কেজি, বা 56 কুইন্টাল, এত কেজি চাপিয়েছি, ওয়েট করছি। আর এখানে চাপিয়েছি কি মাল চাপিয়েছি। তো এখানে কি হয় যে এই দুটো প্রায় সমান্তরাল হয়, বা এখানে একটা ইন্ডিকেটর থাকে, সেই ইন্ডিকেটরটা ঠিক সমান হলে ধরা হয় যে ওজনটা সমান হয়েছে। মানে কাঁটাটা একদম এরকম থাকবে লম্বা হবে, বা এই দুটো সমান থাকলে ধরা হয় যে হ্যাঁ এদিকে ওয়েট সমান এদিকে ওয়েট। তাহলে কত হলো? 5600 কেজি বা 5 কুইন্টাল 600 কেজি। এবার দেখো প্রবলেমটা এক জায়গাতে, আমি এখানে যেটা চোখে দেখে সমান করছি সেটা একজ্যাক্ট সমান নাও হতে পারে। আমি এটা ডিজিটালে পরিমাপ করলে দেখা যাবে যে এটা ঠিক আছে তো 5600, মানে কি 5600, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু এই মানটা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে। যদি কেজিতে ওয়েট করি তাহলে এই মানটা কি, বা কিছু ফ্র্যাকশন কম বেশি হতে পারে। এই মানটা কি হতে পারে? এর থেকে হালকা কম বেশি হতে পারে। মানে এটা কি হলো আনসার্টেন হয়ে যাবে। ডিজিটালে পরিমাপ করলে সেটা আলাদা ব্যাপার হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কি হবে? এই মাপটা হালকা পরিবর্তন হতে পারে, কিন্তু এইগুলো কি ফিক্সড। তাই যখন এটাকে ইউনিট দিয়ে প্রকাশ করা হয় বা কোনো রাশির পরিমাপকে বোঝানো হয়, তখন সেই শূন্যগুলোকে গণ্য করা হয়। তাহলে কি এর 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। যদি কোনো রাশির পরিমাপ বোঝানো হয় বলে অশূন্য সংখ্যার শেষের শূন্য তাৎপর্যপূর্ণ। কেমন? কত? 4800 কেজি বা 700 মিটার। এগুলো হচ্ছে কি এর, এখন 4টা ধরে নেব, এর 3টে ধরবো, তখন এই শূন্যগুলো কাউন্ট করব। মানে একটা ইউনিট দেওয়া আছে, পরিমাপকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। আর যদি যেগুলো নাম্বার দিয়ে দেয় কোনো সংখ্যা ইউনিট ছাড়াই, তখন এটা হবে কি এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। আর পরিমাপ করতে গিয়ে বললাম কি এই মানটা পরিবর্তন হতে পারে বা এই মানটা পরিবর্তন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি ফিক্সড, আর একটা হচ্ছে কি আনসার্টেন নাম্বার।
7 নম্বর পয়েন্ট দেখো, নোট করে নাও এগুলো। একটু কনফিউশন হবে দেখবে, যদি এককে রূপান্তর করা হয়, রূপান্তর করতে শূন্য ব্যবহার করা হলে সেই শূন্য তাৎপর্যপূর্ণ হয় না, বা এককের রূপান্তর করলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় না। কেমন? ধরে নাও আছে এক্সাম্পলটা ধরে নাও 110.2 কেজি, 110.2 কেজি। এ কটা আছে? 1 2 3 4 চারটে। এটা সমানে কি লেখা যায়? 1102 এত গ্রাম। তাহলে কি কেজিটাকে কিসে রূপান্তর করলাম? গ্রামে রূপান্তর করলাম। আমি যখন কেজিটা নির্ণয় করেছিলাম তখন কেউ ধরো 110.2 লিখেছি, মানে কি 2 এর জায়গায় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কেজিতে পরিমাপ করেছি। তাহলে এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কিন্তু এই শূন্যগুলো দেখো লিখেছি গ্রাম লিখেছি, তাহলে এর এককে রূপান্তর করলে এটা কিন্তু 4ই থাকবে, তখন আর এটাকে আমি ধরবো না। দেখো আগের বলেছিলাম কি, যদি গ্রাম লেখা থাকে সেক্ষেত্রে কি করব, কোনো ইউনিট লেখা থাকলে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরেছি। কিন্তু এখানে বলছি কি, যদি এককে রূপান্তর করি তখন এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। এটা কেমন লেখা যেতে পারে? আমার এটা ছিল মেন পরিমাপ, তাহলে 110.2 গণিত 10⁻³ গ্রাম। তাহলে 10⁻³ কি শূন্য দশমিকের অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এইটা কি করেছি, দশমিকের অবস্থান বোঝানোর জন্য 10⁻³ দিয়ে গুণ করেছি। তাহলে তখন কেবে দেখো 1 2 3 4 চারটায় থাকবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এককের রূপান্তর করলে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা পরিবর্তন হয় না। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, কেমন? ধরে নাও আছে 3.200 মিটার। এটা সমান কি লিখতে পারি? 3.00 সেন্টিমিটার। সেন্টিমিটার সমান 3.200 মিলিমিটার সমান কি লিখতে পারি? 0.0032 কিমি। এই এককটাকে রূপান্তর করলাম। তাহলে মেনটা কোন ছিল? এটা আমি এটা পরিমাপ করেছি। তাহলে এখানে কি হয়, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট, এটা সিগনিফিকেন্ট ডিজিট, আর দশমিকের পরে শূন্যগুলো সিগনিফিকেন্ট ডিজিট। এই শূন্য পর্যন্ত নিশ্চিত, এটা অনিশ্চিত। এখানে কত চারটা ছিল, চারটে সিগনিফিকেন্ট ডিজিট। এখানেও চারটে আছে, কোনো অসুবিধা নেই।
এখানে বলো স্যার এখানে তো ইউনিট দিয়েছেন কিন্তু দশমিক সরিয়েছেন, তাহলে এই শূন্যগুলোও তো তাৎপর্যপূর্ণ সংখ্যা হওয়ার কথা নয়। আগের নিয়ম অনুযায়ী বলতে পারেন। এটা আমি লিখতে পারি কেমন, 3.2000 ইন্টু 10⁻³ এটা মিলিমিটার। তাহলে কি এটা কি দশমিক অবস্থান বোঝানোর 10⁻³ দিয়ে গুণ করেছি? দশমিকের অবস্থান বোঝানোর জন্যে 10⁻³ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে তাৎপর্য সংখ্যা কটা? সেই 4টে আছে। আর এটা ক্ষেত্রে কটা আছে? এটা হচ্ছে 4টাই থাকবে। এটা কেমন লিখবো আমি? 3.200 মেন এটা ইন্টু 10⁻123 - 6 কিমি। 10⁻6টা কেন গুণ করেছি? দশমিকের অবস্থান বোঝানোর জন্যে। তাই কি বললাম যে এককে রূপান্তর করলে কোনো সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা বৃদ্ধি হবে না, সব সময় একই থাকবে। আজকে এই পর্যন্ত থাক। কালকে বা নেক্সট ক্লাসে আরও একটু কনফিউশন ঢোকাবো এবং দূরও করে দেবো ইনশাল্লাহ। আপাতত একটু করে রাখবে নিয়ম কোটা। নিয়মের থেকে বেশি তোমরা এক্সাম্পলগুলোকে মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় দিলে করতে সুবিধা হবে। ভালো থেকো।